গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা উপরে আই বাটনে দেওয়া রইল। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখো, আয়তির মুখটা কিন্তু দারুণ। সাদে কি বুড়ো শালা মজা গেছে, একেই বলে ভীমরতি। তবে বুড়ো মাইরি সত্যি খুব হারামজাদা। এরকম একটা তরতাজা ফুলদাস তুলে এনে কি নিজের ভাঙা ফুলদানিতে রাখবার কোনো মানে হয়? আমার তো মনে হয়। বকবকানি থামানা দীপু, ভাল লাগছে না। জো হুকুম। দীপু তন্ময় হয়ে আয়তির একটা ছবির সামনে নিথর হয়ে দাঁড়িয়ে গেল। ঘরটা ছিমছাম করে সাজানো, মেঝেটা পুরো কার্পেট, জানালায় দামি নেটের পর্দা, বিছানার চাদর, আলমারি, ড্রেসিং টেবিল, সব কিছুর মধ্যেই শৌখিনতা। সব কিছুই সম্ভবত অর্ডার মাফিক তৈরি। ঘরটা দেখলেই মনে হয় যে আয়তি বেশ শৌখিন এবং বিলাসী। বিশেষ করে ড্রেসিং টেবিলে কমিক্স আর পারফিউমের বটলগুলো সবই বিদেশি। আরও একটা জিনিস মনে হয়, আয়তি সম্ভবত নিজেকে খুব ভালোবাসত। সারা ঘরে তার কত ছবি, ভিন্নভাবে, ভিন্ন ভঙ্গিতে, কখনো উচ্ছল, কখনো আনমনা, কখনো বা চিন্তিত, এবং কখনো বা খুশিতে ছলমলে। সবেতেই সে সুন্দর। মেয়েটা সিনেমায় নামলে কিন্তু ক্যান্টার করে দিতে পারত। দীপু নিজের মনেই রিমার্ক করে একবার নীলের দিকে তাকায়। নীলের কিন্তু এসব ব্যাপারে মন ছিল না, সে এটা সেটা খেটে চলেছে। গুরু, একটা ছবি গেরাবো? তোর এই ক্লিপ্টোমেনিয়াটা কবে যাবে বলতে পারিস? কি করবো বলো, দুরারোগ্য ব্যাধি, ভালো কিছু দেখলেই হাতটা নিষ্পিস করে। সেটা এখানে নয়, এখানেই আমরা সম্পূর্ণ একটা অন্য কাজে এসেছি। কিন্তু তুমিও তো মাঝে মাঝে গেরাও বাবা। সেটা তদন্তেরই স্বার্থে, সেটা নিশ্চয়ই কোনো বিশেষ প্রয়োজনে। ওকে বাবা। আয়তির ঘর থেকে তেমন উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। আলমারির ড্রয়ার টানতে টানতে ওর ব্যক্তিগত ডায়েরিটা পাওয়া গেল। ডায়েরিটা অনেকক্ষণ উল্টাপাল্টা পড়ল। একটাই ব্যাপার বেরিয়ে এলো, দেবপমকে আয়তি সত্যিই ভালোবাসত এবং শেষের দিনে লেখাতেও লিখেছে যে আজও সে দেবপমকে ভালোবাসে। প্রয়োজনে এবং সুযোগ মুহূর্তে ও দেবপমকে নিয়ে ঘর ছাড়তেও পারে। প্রথম দিকে এক জায়গায়ও লিখেছিল ভাগ্য ও দুর্বিপাককে মেনে নিয়ে ও অলোক রায়কে বিয়ে করেছিল। চেষ্টা করেছিল মানুষটাকে ভালোবাসতে, যে কোনো মেয়েই যেন ভালোবাসা পাবার যোগ্যতা নয় অলোক রায়ের। কেন সেটা লেখেনি। ডায়েরিটা যথাস্থানে রেখে দিয়ে ওরা লাগোয়া পাশের ঘরে গিয়ে ঢুকল। অলোক রায়ের ঘর, এটিও বেশ সাজানো গোছানো। খাটের বদলে সিঙ্গেলের থেকে খানিকটা চড়াই একটা ডিভান, দুটো বড় সাইজের আলমারি। আলমারিটা টেনে দেখল বন্ধ। ঘরের মাঝখানে সোফা সেট, গ্লাস টিপয়, বেশ কিছু বিদেশি ম্যাগাজিন। ঘরের একদিকে রঙিন টিভি, টিভির কেবিনের নিচের দিকে ভিসিআর। যে দেওয়ালে টিভিটা রাখা রয়েছে সেটা বিশেষভাবে সাজানো, সমস্ত দেওয়াল জুড়েই বুক সেলফ। সেলফটির অনেক র্যাক, কোনো কোনো র্যাকে তো শুধুই বই, কোনো র্যাকে বিদেশি পুতুলের মেলা, আবার কোনো র্যাকে ভিডিও ক্যাসেট। একটা র্যাকে রয়েছে আবার গণেশের মূর্তি, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন ভঙ্গিমার গণেশ। দীপু আবার ফুট কাটল। এত গজানন কি করবে গুরু? এত গজানন কি হবে গুরু? এক্সিবিশন করবে? নীল কোনো উত্তর দেয় না, ও সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। একটা পুরো দেওয়াল জুড়ে নানান খোপের একটা র্যাক, অর্ডার দিয়ে বাড়িতে মিস্ত্রি লাগিয়ে তৈরি করানো। বইয়ের দাগগুলোই নীলকে বিশেষভাবে টানছিল। নানা বিষয়ের ওপর নানা লেখকের বই, কিছু ইতিহাস, কিছু ন্যাশনাল জিওগ্রাফি, কিছু ভ্রমণ। শেক্সপিয়ারও রয়েছে, রবীন্দ্রনাথও রয়েছেন, এমনকি কালিদাসও। আবার দীপুর প্রায় শকতোক্তি। আমি হলপ করে বলতে পারি, শালা বুড়ো শুধু সাজাবার জন্যই বই কিনেছে, একটাও পড়েনি। নীল একবার কটমট করে তাকাতেই দীপু চুপ করে গেল। টিভির র্যাক বাদ দিয়ে আর সবগুলোই কাচের আবরণ। র্যাক থেকে কিছু বার করতে গেলে কাছে পাল্লা সরিয়ে তারপর বার করতে হবে। বইয়ের র্যাকগুলো দেখতে দেখতে হঠাৎ একটা বিশাল মাপের বই টেনে বার করল। কয়েকটা পাতা উল্টেও চমকে উঠল। পরপর আরো কয়েকটা পাতা উল্টালো, সেই একই ব্যাপার। দীপু অন্য ঘরে চলে গিয়েছিল। হঠাৎ ওর গলার আওয়াজ পাওয়া গেল। ও তো মনোযোগ দিয়ে কি দেখছো গুরু? না, কিছু না।
বলে ও বইটা যথাস্থানে রেখে দিল। এই বলে ও চলে গেল ভিডিও ক্যাসেটের র্যাকে। কয়েকটা ক্যাসেট ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজে নিজেই বলল, এতক্ষণে বোঝা গেল অরিন্দম কার ভারজা। কাছেই ছিল দীপু। ও বলল, এ তো তোমার পেটেন্ট ডায়লগ, এনিথিং রং? চল, আর কিছু দেখার নেই। কিছু পেলে? মানে ওই ক্লু টুলু আর কি? না, তেমন কিছু না। ওরা বেরিয়ে আসছিল। হঠাৎ নীল থমকে দাঁড়ায়। ওর দৃষ্টি সোজা গিয়ে পড়েছে ঘরের একদিকে রাখা গোদরেজের সিন্দুকের ওপর। সিন্দুকের কাছে গিয়ে স্টোরটা আদ্যপান্ত দেখল। হাতলটা একবার ঘোরাবার চেষ্টাও করল, চাবি বন্ধ। চলেই আসছিল, কিন্তু আসার হলো না। সিন্দুকটা রাখা ছিল শক্ত কাঠের দামি চৌপায়ের ওপর। চৌপায়ের নিচে সামান্য অন্ধকার। কিছু একটা পড়েছিল সেখানে, যেটা ঝকঝকে ঘরে পড়ে থাকবার কথা নয়। তরিতে সে সেটা তুলে নেয়। পাতলা নীল রঙের প্লাস্টিক ব্যান্ড, সাধারণত যেটা নতুন বান্ডিলে জড়ানো থাকে। বিনা বাক্য ব্যয়ে নীল সেটা পকেটে পুরে ফেলল। গুরু, এটা কি ক্লিপ্টোমেনিয়া নয়? বলেই থেমে যায় নীলের মুখের দিকে তাকিয়ে। নীলের মুখের রং আর ভাব পাল্টে গেছে। ওর মুখটা তার এখন খুবই পরিচিত, গম্ভীর আর চিন্তা কুটিল। দীপু আর একটাও কথা উচ্চারণ করে না। ঘর থেকে বেরোবার মুখে অলোক রায়ের মুখোমুখি। বললেন, কিছু উদ্ধার হলো? নীল আবার স্বাভাবিক, মৃদু হেসে বলল, একটা জিনিস। কি? আপনার স্ত্রীর খুব ছবি তোলার জোর হ্যাবিট ছিল, তাই না? সে তো আমি আগেই বলেছি আপনাকে, ওটাই বোধহয় ওর সব থেকে দুর্বল জায়গা। তাই মনে হলো। দারুণ ফটোজেনিক একটা ফেস, কিন্তু আপনি তো ছবি টবি তুলতে পারেন না। হ্যাঁ, ক্যামেরা সেন্স আমার ভেরি পুয়ার। তাহলে এত সুন্দর ছবি কে তুলল? দেবপম বাবু? হ্যাঁ, এছাড়া আর কার ওয়েস্ট করার টাইম আছে বলুন? আসলে আমার বউকে দিয়ে হাত পাখানো আর কি। হ্যাঁ, কিন্তু আপনার ঘরে একটা ক্যামেরা দেখলাম, আশাই পেন্টাক্স। জুম, টেলি, ওয়াইড অ্যাঙ্গেল সব রকমেরই লেন্স আছে। আয়তি শখ। দেবুর সাথে থাকতে থাকতে ওরও ছবি তোলার নেশা ধরেছিল। ব্র্যান্ড নিউ ক্যামেরা, কিছুদিন হলো জাপান থেকে আনিয়েছিলাম। এখন কার শখ কে মেটাবে? এবার আপনার বোনের সঙ্গে একটু দেখা করব। এখনই? আমাদের শাস্ত্রে এখন তখন বলে আর কোনো কথা নেই, সবই সুযোগ পেলেই করে নিতে হবে। বেশ, চলুন, ওর আলাদা পোর্শন আপনাকে পৌঁছে দিই। খেয়ালি দেবীর অংশটা সম্পূর্ণ আলাদা। অলোক রায়ের অংশ শেষ হবার পর একটা লম্বা টানা বারান্দা। বারান্দার ওপাশে কোলাপসেবল গেট, তারপরই খেয়ালি মহল। কোলাপসেবল বন্ধ ছিল। গেটের গায়ে কলিং বেল। বেল টিপতেই একটি 24-25-এর যুবতী এসে ওর পাশে দাঁড়ালো। ময়না, তো দিদিমণি বাড়িতে আছে? হ্যাঁ আছে, তবে রান্না করছেন। ঠিক আছে, গিয়ে বল এক ভদ্রলোক দেখা করতে চাইছেন, বিশেষ দরকার। বলতে বলতেই কম বয়সী এক মহিলা ভেতরে এলেন। কিরে ময়না, কি হয়েছে? এরা কারা? অলোক রায়ই পরিচয় করিয়ে দিলেন। ইনি মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। আয়তির ব্যাপারে তোর সঙ্গে কিছু কথা বলতে চান। ঠিক করে সব উত্তর দিস। মিস্টার ব্যানার্জি, আপনারা কথা বলুন, আমি নিচের বৈঠকখানে অপেক্ষা করছি। অলোক রায় চলে গেলেন। খেয়ালি দেবী যে একসময় বেশ সুন্দরী মহিলা ছিলেন, সেটা দীপু ফিসফিস করার ডায়লগেই বোঝা গেল। যা শালা, এবারই সবাই দেখি খোদার বিশেষ কাটিংয়ে তৈরি। বলেই ও চুপ করে গেল। কথাটা মিথ্যে নয়। অলোক রায়ের মতো এ বয়সেও খেয়ালি দেবী বেশি রকমেরই সুন্দরী। চামড়ার কোনো কোঁচ পড়েনি, এখনও নিটল চকচকে মুখ, টানা টানা বিশাল চোখ। চোখের পাতাগুলো বড় হওয়ায় চাহনির মাধুর্য যেন আরও বেড়ে গেছে। খাপখোলা তরোয়ালের মতো মোটা থেকে সরু হয়ে যাওয়া ঘন দুখানা ভুরুর মাঝে একটা দেমাকি ভাব এনে দিয়েছে। এখনও একরাশ কালো কোকড়ানো চুল। খুঁজলে হয়তো দু একটা রূপলি আঁচড়ও পাওয়া যেতে পারে। পরনে সরু পাড়, ধবধবে সাদা কাপড়। চেহারায় একটা বড়লোকি আভিজাত্য। গায়ের রং যেন ভুট্টো দানা। আপনাকে বেশ কিছু সময়ের জন্য একটু বিরক্ত করব, বুঝতেই পারছেন, উই আর অ্যাপয়েন্টেড। বেশ, বলুন। আয়তী দেবী সম্বন্ধে কিছু জিজ্ঞাসা ছিল। কিন্তু আমার কাছে কেন? মহিলার কণ্ঠে তীব্র প্রতিবাদী স্বর। তিনি তো আপনার বৌদি।
সো হোয়াট? আমি কারোর সম্বন্ধে কোনো খবর রাখতে পছন্দ করি না। সে কি, একই বাড়ি? সো হোয়াট? বাড়ির নাম্বার 1 হলেও গেট দুটো, একটা যেদিক দিয়ে এ বাড়িতে এসেছেন, আর একটা আমি যেদিকে আছি সেদিকে। আর এই যে কলাপসেবল গেটটা দেখছেন, এটা সর্বদাই বন্ধ থাকে। আপনি এসেছেন বলেই খোলা হলো, অতএব বুঝতেই পারছেন। তবুও কিছু খবর কি আপনার কানে যায়নি? হ্যাঁ, শুনেছি হারুর মায়ের মুখে। ও মাঝে মাঝে আমার কাছে আসে। আয়তিকে পাওয়া যাচ্ছে না, কিন্তু অত বড় মেয়ে নিজে না হারাতে চাইলে হারাবে কেমন করে? আপনি অযথা সময় নষ্ট করছেন। সে কথার কোনো মূল্য না দিয়ে নীল পাল্টা প্রশ্ন করে। এর অর্থ তার হারাবার সম্ভাবনা ছিল। খেয়ালি দেবী একটু থমকে যান। মুহূর্তের মধ্যেই সে ভাব কাটিয়ে উঠে বলেন, তা জানি না, আমি তো তার মনের খবর রাখার চেষ্টা করিনি। কেন? আপনাদের মধ্যে কি কথাবার্তার সম্পর্ক ছিল না? না। আপনার দাদা, অলোকবাবুর কাছ থেকেও কিছু শোনেননি? না। দেবপম বাবু বলে এক ভদ্রলোক প্রায়ই এই বাড়িতে আসতেন। আপনি কি বলতে চাইছেন? কিছুই বলতে চাইছি না, কেবল আপনার একটু সাহায্য চাইছি। যা জানি না সেই সম্বন্ধে আপনাকে কি সাহায্য করব? আপনি যা জানেন বা যতটুকু জানেন সেটুকু জানাতে পারলেও। এনিওয়ে, আমার যেটুকু ধারণা হচ্ছে আপনাদের ভাই বোনের মধ্যে কোথাও কিছু একটা নিয়ে মনোমালিন্য আছে। তবুও তিনি আপনার বৌদি, তার কিছু খারাপ হলে কি আপনার খারাপ লাগবে না? বলুন তো, একটু চিন্তা করে ভেবে বলুন। খেয়ালি দেবী সামান্য সময় চুপ করে থাকলেন। তারপর মেয়েটিকে বললেন, ময়না, বাইরের ঘরটা খুলে দে। আপনারা আসুন। বাইরে বসতে বসতে নীল জিজ্ঞাসা করল, ম্যাডাম, এই মিস্টিক কেসে আমি একটু আলো দেখতে চাইছি। প্লিজ, আপনি যদি কোনোভাবে সাহায্য করতে পারেন। নীলের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে কিছু পড়বার চেষ্টা করলেন খেয়ালি দেবী। তারপর কেটে কেটে জবাব দিলেন, হ্যাঁ, দেবপম আসতো এ বাড়িতে। হারুর মায়ের মুখে সেই রকমই শুনেছি। আপনার চোখে পড়েনি? যে দরজা দিয়ে আপনারা এলেন ওটা বন্ধ করে দিলে ও বাড়ির সঙ্গে কোনো লিঙ্ক থাকে না। তাহলে হারুর মা আসতো কিভাবে? আমার বাড়ির মেন গেট দিয়ে। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি কি আপনার দাদার আশ্রিতা? না, এ বাড়ি আমার বাবা অসিত রায়ের। মৃত্যুর অনেক আগেই আমার বাবা উইল করে এই অংশটা আমাকে দিয়ে গেছেন। ব্যাংকে আমার বাবা আর স্বামীর দেওয়া বেশ কয়েক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করা আছে, যার সুদে আমার খুব ভালোভাবেই জীবন কেটে যায়। বাঁচার জন্যে অন্য কারোর সাহায্যের প্রয়োজন আমার হয় না। অলোকবাবুর সঙ্গে আয়তী দেবীর সম্পর্কটা কেমন ছিল আপনার জানা আছে? কোনো অপ্রয়োজনীয় সংবাদ রাখার চেষ্টা আমি করি না। অর্থাৎ আপনি কোনোভাবেই সাহায্যের হাতটা এগিয়ে দেবেন না? সাহায্য করার কোনো ক্ষমতাই আমার নেই। নীল উঠে পড়ে। সে চলেই আসছিল। সহসা খেয়ালি দেবীর ডাকে নীল ঘুরে দাঁড়ায়। মিস্টার ব্যানার্জি, বলুন। আয়তিকে আপনি খোঁজার চেষ্টা করছেন, কিন্তু তাকে আর পাবেন না। এ কথা কেন বলছেন? আমার সেই রকম মনে হয়। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অনুমান, এর বেশি আর কিছু বলার আবার নেই। আচ্ছা, নমস্কার। খেয়ালি দেবী দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে কোলাপসেবল এবং কাঠের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেলেন। ফেরার মুখে দীপু বলে, গুরু, তুমি কি ভাবছো তা আমি জানি না, তবে এই মহিলা রায়বাড়ির অনেক কিছুই জানেন, কিন্তু কিছুই ভাঙবেন না। ডাল মে তো কুছ কালা হ্যায়। বলে নীল নিচে চলে আসছিল। সিঁড়ির মুখেই ভিকুর সঙ্গে দেখা। টিপিক্যাল বাঙাল, পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তুমি তো সেদিন আমাদের ওপরে নিয়ে গিয়েছিলে, চাও খাইছিলে। তোমার নামই তো ভিকু। হ্যাঁ বাবু। তা এই বাড়িতে কতদিন কাজ করছো? তা বাবু অনেক দিন। ও বাড়িতে মানে বাবুর বোনের বাড়িতে যাও? না বাবু। হারুর মা এই বাড়িতে রান্নার কাজ করে, তাই তো? হ্যাঁ বাবু। সে কতদিন আছে? তা বছর 5-7 তো হবেই। দেববাবু তো এই বাড়িতে আসতেন, তুমি চিনতে? দেবু মানে সেই ফটো তোলা বাবু? হ্যাঁ, তাকে নাচেন আর কি আছে, তিনি তো অর্ধমই আসতেন। কখন আসতেন? এ ধরেন দুপুরবেলা আসতেন আর সন্ধেবেলা চলে যেতেন। বাইরে যেতেন না?
হ্যাঁ, যেতেন তো। আরতি দিদির সঙ্গে তো ফটোবাবুর বেশ ভাবসাব ছিল। হুম, তা তোমার বাবু বাড়ি থাকলে ফটোবাবু আসতেন না? হ্যাঁ, আসতেন তো। আর তিনজনে কত গল্প হতো, কত খাওয়া দাওয়া হতো। আচ্ছা, তোমার বাবু মানে অলোকবাবু একবার তোমার ছবি তুলেছিলেন, সেটা আছে? ভিখু কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে যায়। কোন কথা থেকে কোন কথা। নিজেকে একটু গুছিয়ে নিয়ে ভিখু বলে, ফটোবাবু? আমার ছবি? বাবু তো কোনোদিন আমার ছবি তোলেননি। দিদিমণির ছবি তো তুলেছিলেন, তুমি বলনি তাই তোমার ছবি বোধহয় তোলেননি। কিন্তু বাবু, আমি কোনোদিন তাকে আমার কোনো ছবি তুলতে দেখিনি। নীল প্রসঙ্গ পাল্টায়। আচ্ছা ভিকু, তোমার দিদিমণি যেদিন থেকে আর বাড়ি ফিরছেন না তার আগের দিন রাত্রে তোমার বাবুর সাথে তার ঝগড়া হয়েছিল, তাই না? সে আমি কেমন করে জানবো বাবু? আমার ঘর তো নিচে, আর বাকিদের ঘর তো ওপরে। আমি শুনলাম এরকম ঝগড়া নাকি প্রায়ই হয়। কে জানে কে এমন কথা বলেছে, আমার তো জানা নেই। ভিকু, তোমাদের টাইপ রাইটিংয়ের মেশিনটা কোন ঘরে আছে বলতে পারো? টাইপ মানে সেই খটখট মেশিন? হ্যাঁ, সে তো নিচের ঘরে আছে। আমার একটা দরকারি টাইপ করার ছিল। চলেন না, যটা খুশি করে নেবেন, চলেন। বৈঠকখানার উল্টো দিকে অফিস ঘর। নীল একবার বৈঠকখানায় উকি দিয়ে দেখল, না, অলোক রায় সেখানে নেই। হয়তো একা একা বসে না থেকে ওপরে উঠে গেছেন। অফিস ঘরে তালা লাগানো ছিল। ভিকুই দরজা খুলে দিল। অফিস ঘরটা ছোটই। একটা বড় মাপের টেবিল, টেবিলে কিছু কাগজপত্র রয়েছে। দেওয়ালে সেট করা কিছু র্যাক, কাচের আবরণ। প্রত্যেকটা র্যাকেই ফাইল টাইল মজুদ। ঘরের অন্যদিকে একটা ছোট টেবিলে রোমিংটনের একটা মেশিন। মডেলটা পুরনো। আসলে এখন কম্পিউটারের যুগ, সেই ব্যবস্থা নেই, ফলে টাইপিংয়ের কাজ আর খুব বেশি হয় না। মেশিনটা কালো রেক্সিন কভার দিয়ে ঢাকা। হ্যাঁ, খাবো, 2 কাপ দিও। ভিখু চলে যাচ্ছিল। নীলের ডাকে ঘুরে তাকায়। নীল বলে যে হারুর মাকে একটু দরকার। মেশিনের ঢাকনা খুলে উঠে বলল, এটা তো ইংরেজি মেশিন ভিকু, তোমাদের বাংলা টাইপের মেশিনটা কোথায়? ঠিক আছে, তুমি যাও। ভিখু চলে যাওয়ার পর নীল মেশিনের পাশে রাখা ডেস্ক বক্স থেকে একটা সাদা কাগজ টেনে নিয়ে কিছু টাইপ করতে গেল। 2-3টে নব টিপতেই ও বিছের কামড় খেয়ে লাফিয়ে উঠল। ও মাই গড! দীপু আরাম করে একটা চেয়ারে বসে লম্বালম্বি ঠ্যাং ছড়িয়ে সিগারেট ধরাচ্ছিল। নীলের প্রায় আর্তনাদে দীপু যেন অবাক হয়ে গেল। কি হলো গুরু, অমন চেঁচিয়ে উঠলে কেন? আয়, দেখে যা। দীপু ছুটিতে উঠে গিয়ে টাইপরাইটারের উপর হুমড়ি খেয়ে পড়ল। কি দেখছিস? তার চোখও ছানা বড়া। বড় বড় চোখ করে নীলের দিকে তাকিয়ে বলল, এটা কিরকম হলো গুরু? ইংরেজি মেশিনে বাংলা লেখা পড়ছে। কম্পিউটার হলে অল্টার দিয়েই ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে হিন্দি করা যায়। বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ফ্রন্ট রিপ্রোভেশন আছে, কিন্তু এটা তো ডিটিপির ক্ষেত্রে। এখানে আমি তো সেটাই বলছি, নির্ভেজাল টাইপ মেশিনে। অবশ্য শুনেছি ইদানিং ইংরেজি টাইপ মেশিনেও বাংলা অল্টার করা হয়েছে, কিন্তু এখানেও সেই ভেলকি কেন? কি উদ্দেশ্য? আরও অনেক ভেলকি দেখবি, একটু অপেক্ষা কর, সবই বাংলা। 2 কাপ চা নিয়ে হারুর মা এসে ঘরে ঢুকল। মুখটা দেখা যাচ্ছে না ঘোমটার পহরে। কিরকম দেখতে, কত বয়স, কিছুই বোঝবার উপায় নেই। আপনাদের চা। গলার আওয়াজটিও ভালো, খ্যানখ্যানে নয়, বরং একটু সেক্স মোলায়েম। নীল ততক্ষণে টাইপরাইটারের থেকে কাগজটা টেনে বার করে নিয়েছে। তারপরে যত সব অবাস্তব ও অসংলগ্ন কথা বলতে শুরু করে দিল। তোমার নামই তো গঙ্গার মা। না বাবু, গঙ্গা বলে আমার কোনো ছেলে নেই। আমি সবাই হারুর মা বলে ডাকে। আমার ছেলের নাম হারাধন। হ্যাঁ, তাই আমি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। ওই চেয়ারটায় বসো। হারুর মা তবুও দাঁড়িয়ে থাকে। কই, বসো। না বাবু, বাবুদের সামনে চেয়ারে বসতে নেই। কি জিজ্ঞেস করবে করো। আমার হাতে এই যে কাগজটা দেখছো, এটা তো দিদিমণির লেখা একটা চিঠি। কি লেখা আছে জানো? তা আমি কেমন করে জানবো? সে কি আমায় বলে লিখেছিল? কি লিখেছে শুনি। তোমার সঙ্গে ঝগড়া করেই তো দিদিমণি এই বাড়ি ছেড়ে চলে গেছে। এবার ঘোমটাটা খসে পড়ল। উজ্জ্বল শ্যামবর্ণার টসটসে মুখ। বয়স 25-26-এর বেশি মনে হলো না। নিটোল স্বাস্থ্য, কিঞ্চিত ঝাড়িয়ে উঠল।
ফটো তোলা বাবুটি যেদিন থেকে এ বাড়িতে আসা শুরু করলো সেদিন থেকেই তো ঝগড়া আরম্ভ হয়েছে। তুমি কিন্তু মিথ্যে কথা বলছো হারুর মা। মেচি থাকতে হারুর বাবা পর্যন্ত কোনোদিন এমন অপবাদ দেয়নি। কি কথা বলছো গা? জীবনে কোনোদিনও আমার মুখ থেকে মিথ্যে রা পর্যন্ত বেরোয়নি। দীপু ফিক করে হেসে ফেলল। তা দেখে হারুর মা ফোঁস করে ওঠে। হাসছো কেন? আমি কি কোনো হাসির কথা বলেছি? এটাই তো মিথ্যে কথা হারুর মা। এ যুগে একটা লোক দেখাতে পারবে যে কোনোদিনও মিথ্যে কথা বলেনি? যাকে উনি যা জিজ্ঞাসা করছেন তার উত্তর দাও। বলো, কি বলছো? তোমার নাম কি? সুধা, সুধারানী দাস। তাহলে বলছো তোমার বাবুর সঙ্গে ঝগড়া করে তোমার বৌমণি এই বাড়ি ছেড়ে চলে গেছে, এটা তুমি প্রমাণ করতে পারবে? এর আর প্রমাণ করার কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি তো হবেই, তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যেতে হবে? অমন দেবতুল্য মানুষটাকে ছেড়ে তোকে চলে যেতে হবে একটা ছুঁড়োর রূপ দেখে? রূপ দুয়ে কি চিরদিন জল খাওয়া যায়? এই যে ছুঁড়ো নাগরটিকে নিয়ে চলি গেলি, পারবে সে পারবে তোর সব বিলাসিতে সামাল দিতে? পারবি ওই মুখ নিয়ে আর এ বাড়িতে ফিরে আসতে পারবি? ছি 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 ছি, কি ঘেন্না, কি লজ্জা! এই কলঙ্ক ধুতে এক গঙ্গা জলেও কুলোবিনি। তুমি কি করে এত জোর দিয়ে বলছো ওই ফটো বাবুটির সঙ্গেই তোমার বৌদিমণি চলে গেছে? তোমায় কি বলে গেছে? বাড়ি যে ছাড়বে সে কাউকে কি বলে ছাড়বে? তবে এ কথা সবাই জানে, বাবুও জানে। নীল আর দীপু পরস্পরকে দেখে নিল। নীল এবার গলাটাকে বেশ গম্ভীর করে বলল, তুমি বোধহয় জানো না সুধারানী, পুলিশের কাছে মিথ্যে বয়ান দিলে কিন্তু হাজতে যেতে হয়। মা ওলাই চণ্ডীর দিব্যি দিয়ে বলতে পারি আমি একটাও মিথ্যে কথা কইনি। হাঁড়ু বেঁচে থাকলে তার মাথায় হাত রেখে বলতে পারতুম। মা গো মা, কি অলক্ষণে কথা! আমি মিথ্যে বলেছি? ওই যে কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর ওলো খাগড়ার প্রাণ যায়। কি ডাইনি বউর ঢুকেছিল রে বাবা! নিজেরা তো মল্লি ঝগড়া করে, আর দোষ হলো হারুর মায়ের। তুমি এই বাড়িতে কতদিন এসেছো সুধারানী? ওই যে বছর আমার মিন্টো মলো, তা ওই বছর 6 তো হবেই। কি হয়েছিল তোমার বরের? কি আবার হবে, সুস্থ মানুষ কাজে বেরোলো, ফিরল মরা হয়ে। তার মানে? পোড়ার মুখো বাস ড্রাইভারগুলো 6-5 কিলে বাস চালায়, দিল ঘাড়ের ওপর গাড়ি তুলে। উঠল আমার কপালটা। ও থাকলে কি আর আমায় পরের বাড়ি দাসী বৃত্তি করতে হয়? তা বাবু আমার মনিব মানুষটি ভালো, ভালো মাইনে দিয়েই আমায় নিয়ে এলেন। তা তোমার হারুর কি হয়েছিল? ভগবান জানে, 2 দিনের জ্বর, তারপরে ডাক্তারবাবুরা বলল কি বিষাক্ত মশা কামড়েছিল। তা তুমি আসার পরে তোমার বাবু ফের বিয়ে করেন? হ্যাঁ, নইলে রাজ্যের কাজকর্ম করবে কে? অবশ্যই 7 পাকে বাঁধা বউ তো আর নয়, ওই রেজিস্ট্রি করা বউ, নইলে পালায়। সুধার কথা থেমে গেল। ভিকু ফিরে এসেছে। আবার ঘোমটা টেনে সুধা বলল, আমি তাহলে যাই বাবু, এ বাড়িতে আমার আর কাজ করা পোষাবে না। পরশু রাম সেবক চলে যাচ্ছে, এবার বাবুর কাছ থেকে ছুটি নিয়ে যেদিকে 2 চোখ যায় আমি সেদিকেই চলে যাব। বাবারে বাবা, কি সব যে অলক্ষণে কাণ্ড! রাম সেবক মানে তোমাদের দারোয়ান পরশু চলে যাচ্ছে? হ্যাঁ, বাবু ছুটি দিয়ে দিয়েছে, দেশে জমি জায়গা আছে তাই নিয়ে থাকবে। আমি যাব বাবু? যেতে পারো, তবে তোমার বৌদিমণিকে খুঁজে না পাওয়া পর্যন্ত তোমায় কেন এই বাড়ি থেকে কারোরই যাওয়া চলবে না। গেলেই সোজা হাজতবাস। সুধা গজগজ করতে করতে চলে যায়। ওর গমন পথের দিকে তাকিয়ে হাসতে হাসতে নীল বলল, কথাটা সত্যি নাকি ভিকু? বলতে পারবো নি বাবু, আমি তো তেমন কিছু শুনি নাই। তোমারও কি তেমন কোনো যাবার ব্যাপার আছে নাকি? আমি আর কোথায় যাব বাবু, বয়স হয়েছে, এখানেই জীবন কেটে যাবে। ও হ্যাঁ, যে জন্যে আসা, বাবু আপনাদের খোঁজ করছে। আচ্ছা চলো। আচ্ছা ভিকু, এই মেশিনে কে খটখট করে? কখনো বাবু করেন, কখনো ম্যানেজার বাবু। তুমি তো বললে মেশিনটা কিছুদিন হলো সারানো হয়েছে, তা ঠিক কতদিন হবে মনে আছে? 3 বা 4 মাস আগে? না না না, অতদিন হবে কেন, বড় জোর মাসখানেক। তারপর কে টাইপ করেছে? বাবুকে দেখিনি, তবে ম্যানেজার বাবু করেছে। তুমি ঠিক জানো
তোমার বাবু একবারও মেশিনের সামনে বসেননি? বাবুর কি আর মাথা ঠিক আছে? বৌমণি চলে যাওয়ার পর বাবু আর এ ঘরেই ঢোকেননি। ব্যবসাপত্র তো তেমন কিছু আর দেখছেন না, অফিসও যাচ্ছেন না। বাবু যেন কেমন হয়ে গেছে একটা। সুব্রত বাবু এখন কোথায়, মানে তোমাদের ম্যানেজার বাবু? তা তো বলতে পারবো নি, 5-6 দিন দেখছি না। কিন্তু তাকে যে আমার দরকার এক্ষুনি। নিজের মনেই বিড়বিড় করতে করতে নীল ঘর থেকে বেরিয়ে আসে। বৈঠকখানা অর্থে ভিজিটার্স রুম। একটা বিশাল আকারের ওভাল শেপ কাঠের টেবিল, তার চারপাশে অনেক চেয়ার। সম্ভবত এইখানে কোম্পানির জরুরি মিটিং টিটিং হয়। পেছনে কাঁচ দিয়ে বাঁধানো বিশাল একটা ভারতবর্ষের ম্যাপ। ঠিক উল্টো দিকের দেওয়ালে সোনালি ফ্রেমের বাঁধানো একটা সৌম্যদর্শন পুরুষের ফটোগ্রাফ। নীল ঘরে ঢুকে দেখল একটা প্যাডের ওপর আপন মনে কী সব হিজিবিজি কাটছেন অলোক রায়। পদশব্দে মুখ তুলে তাকিয়ে বললেন, কাজ হলো কিছু? সবাইকে জেরা করলেন? এই একটু আটটু। আচ্ছা, সুব্রত বাবুকে কিভাবে পাওয়া যাবে? সুব্রত? ঠিক এই মুহূর্তে তো ওকে কলকাতায় পাবেন না, অফিসের কাজে ওকে ধানবাদ যেতে হয়েছে। আই সি। উনি গেছেন কতদিন? ওই দিন 5-6 হবে। কবে ফিরবেন? আরও দিন 10 লাগবে। কেন, ওকে কি খুব বিশেষ দরকার? তা যদি বলেন তাহলে এসটিডি করে ডেকে পাঠাই। ঠিক আছে, সেরকম প্রয়োজন পড়লে এসটিডিতে করতেই হবে। আপনার মিনি অফিস ঘরে একটা টাইপ মেশিন দেখলাম। হ্যাঁ, একটা মেশিন তো ছিলই, তবে ওটা সারাতে দেওয়া হয়েছিল। তাহলে এসে গেছে? আপনি জানেন না? প্রায় মাসখানেক হলো আমিও ও ঘরে ঢুকিনি। আসলে এখন বিজনেস করেসপন্ডেন্স সব সুব্রতই করছে। কিন্তু উনি না থাকলে, যেমন এখন নেই, তখন কে করেন? ওর অ্যাসিস্ট্যান্ট তপন আছে, সেই নিশ্চয়ই করেছে। আপনার চিঠিপত্তর সব কি বাংলাতেই হয়? বাংলায় না তো, সবই ইংরেজিতে। পশ্চিমবঙ্গে এখনো বাংলায় অফিসিয়াল কাজকর্ম তেমন চালু হয়নি। তাহলে ওই মেশিনটা ওখানে এলো কিভাবে? নবগুলো তো ইংরেজি অ্যালফাবেটের, অথচ নব টিপলে বাংলা হরফ পড়ছে। কি বলছেন মিস্টার ব্যানার্জি? এসব তো কিছুই জানি না আমি। আমার তো মাথায় কিছুই আসছে না। তবে কি সুব্রতই পালের গোদা? ওর পেটে পেটে এত কিছু ছিল মিস্টার ব্যানার্জি? আপনার ম্যানেজার সুব্রত আপনাকে বেনামি চিঠি দিয়েছেন কিনা জানি না, তবে কি? যে দুটো চিঠি আপনি পেয়েছেন তার কোনোটাই কিন্তু ওই মেশিন থেকে বের করা হয়নি, এইটুকুই বলতে পারি। আর ব্যাপারটা ওখানেই জটিল হয়ে উঠেছে। ঠিক আছে, আর চলি। তেমন কোনো ঘটনা ঘটলে আমায় সঙ্গে সঙ্গে ফোন করবেন। খুব চিন্তিত মুখে অলোক রায় বললেন, আরও কোনো ঘটনা ঘটবে বলে কি আপনি আশঙ্কা করছেন? ভীমরুলের চাকে ঢিল ছুড়লে রিয়াকশনটা কি হতে পারে তা আপনার নিশ্চয়ই জানা আছে। আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন। বাইরে এসে দীপু জিজ্ঞাসা করে, এবার কি আলোক রায় গুম? অলোক রায়কে গুম করে এক্ষেত্রে কারোর কোনো লাভ হবে না। সোনার হাঁসটাকে মেরে ফেললে ডিমটা দেবে কে? না রে দীপু, আমি আরও মারাত্মক কিছু আশঙ্কা করছি। মারাত্মক মানে খুন জখম? ডেফিনিট কিছুই বলা যায় না। রায়বাড়ির সংলগ্ন বাগান দিয়ে ওরা হেঁটে আসছিল। এখন মাথার ওপর কটকটে রোদ। লোহার গেটের দিকে না গিয়ে নীল উল্টো দিকে মুখ হয়ে বলল, চল তো দীপু, একবার খেয়ালি দেবীর এন্ট্রান্সটা দেখে আসি। লাল সুরকি পথ ধরে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে নীল দাঁড়িয়ে পড়ল। চত্বরটায় বিশাল বিশাল গাছের সমাবেশ। আম, জাম, কাঁঠাল, বট, সব মিলিয়ে প্রায় আধা জঙ্গলের মতো। বাবা, বাইরে থেকে দেখে মনে হয় না যে ভেতরে এত বড় জায়গা আছে। সত্যিই বিশাল এরিয়া নিয়ে বাড়িটা। কদিন আগে অসময়ে বৃষ্টি হয়ে গেছে। জমির ওপর ঘাসগুলো সবুজ জাজিমের মতো লাগছিল। এমন একটা সুন্দর সবুজ কার্পেটের ওপর ছন্দপতনের মতো কিছুটা জায়গা খোবলানো অবস্থায় রয়েছে। দৃশ্যটা ভীষণ রকমের বেমানান। সামান্য দূরে একটা লোক সামনের মাটি কুপিয়ে চলেছে। ভর দুপুরে মাটি কোপাচ্ছে কেন বলো তো গুরু? নতুন গাছ টাছ লাগানো হবে নাকি? হতে পারে। খটকা লাগছে গুরু। কীরকম? যে বাড়িতে এখনো 1 মাস হয়নি গৃহবধূ নিখোঁজ হয়, সে বাড়িতে বৃক্ষরোপণ পর্ব চলছে। আমিও তো তাই ভাবছি রে। শোক না হলেও শোকের মতো অবস্থা বাড়ির কর্তার। চিন্তা ভাবনায়
অলোক রায় প্রায় আধমরা, সেখানে মাটি কুপিয়ে চলা লোকটির দিকে তাকিয়ে থাকতে থাকতে নীল বলল, তুই একটু দাঁড়া, আমি আসছি। লাও, তুমি আবার ওখানে যাবে নাকি? ওরা গাছ লাগাচ্ছে, লাগাক না, তাতে তোমার কি? অলোক রায় সারা হাড় কঞ্জুস পার্টি আছে। কখন এসেছি, এক কাপ চা ছাড়া আর কিছুই হরকালো না। খিদে পেটটা চুই চুই করছে, আর তুমি দেখতে যাচ্ছ মাটি কোপানো। বলি হারি তোমার শখ বাবা। মাটি কোপানো দেখতে তোর ভালো লাগে না? আমার তো বেশ লাগে, মনে হয় নতুন কোনো গাছ পোতা হবে। তোমার নামেরই সবটাতে ওদের মাটি ওরা কোপাচ্ছে, ওদের ইচ্ছে ওরা গাছ পুঁতবে। সরকার তো আর কোনো বাধা দেবে না। এখন চারিদিকে বৃক্ষরোপণ পর্ব চলছে, অ্যান্টি পলিউশন মহোৎসব। আর তুমি কি না বাগড়া দেবার ধান্দায় চলেছ? নীল কিন্তু ততক্ষণে সবুজ ঘাসে পা ফেলেছে। ঠিক আছে, তুমি ঘুরে এসো, আমি এখানেই বসছি। দীপু পা ছড়িয়ে বসে পড়ে একটি গাছের নিচে। নীল এগিয়ে যায় মাটি কাটা লোকটার দিকে। লোকটা এক মনে মাটি কুপিয়ে যাচ্ছে। আচমকা নীল এসে সামনে দাঁড়াতে দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে যায়, কিন্তু সে মাত্র ক্ষণিকের জন্য। নীলকে প্রায় অগ্রাহ্য করেই ও আবার কাজে মগ্ন হয়ে যায়। তোমার নামই রাম সেবক, তাই না? आपको क्या मतलब? না থেমে সে পাল্টা প্রশ্ন করে। যা জিজ্ঞাসা করছি তার স্পষ্ট জবাব দাও। তুমি রাম সেবক? जी हाँ। এত মাটি কাটছ, নতুন গাছ টাছ লাগাতে হবে বুঝি? हाँ। এখানে তো এত গাছ, আরও গাছ লাগালে অসুবিধা হবে না? क्या असुविधा होगा? इधर तो नारियल गाछ लगाएगा। তা বটে। আর ওই পাশের জমিটা, ওটাও তো খোঁড়া হয়েছে দেখছি, ওখানেও কি গাছ লাগাবে? जी हाँ। লোকটা যেন দম দেওয়া কাঠের পুতুল। দু চারটে সংক্ষিপ্ত ভাষণে উত্তর সেরে দেয়। যেখানে মাটি খোঁড়া হচ্ছিল তার থেকে একটু দূরে 8-10 ফুটের একটা চৌকো জায়গায় মাটি খোবলানো হয়েছে। ঘাসটাস কিছুই নেই, মাটি এবড়ো খেবড়ো অবস্থায় রয়েছে। দিন কয়েক আগে বৃষ্টি হওয়ার দরুন খোঁড়া জায়গায় উঁচু নিচু অংশে সবে ভাব। নীল সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, ওই জায়গাটা কতদিন আগে খোঁড়া হয়েছিল যেন? অবাঞ্ছিত প্রশ্ন। কাজের জন্য ছেলে মানুষই সব প্রশ্ন করবে, সেটা রামসেবকের একদমই ভালো লাগছিল না। আহা, চঞ্চল হচ্ছ কেন ভাই? এমনিই জিজ্ঞাসা করছিলাম। মাটি শুকিয়ে গেছে, গাছ পুঁততে অসুবিধা হবে না? नहीं, सार লাগিয়েছে, इसके बाद গাছ লাগানো হবে। চারা भी এসে গেছে। তা ভালো। আচ্ছা রামসেবক, শুনলাম তুমি নাকি দেশে যাচ্ছ। जी हाँ। কবে যাবে? परसों रोज। হঠাৎ দেশে যাচ্ছ কেন? কোনো কাজ আছে বুঝি? बहुत रोज मकान पर नहीं गया, इसीलिए। लेकिन आप कौन, और आपको कौन बताया मेरे घर जाने के बारे में? हाँ, তোমার বাবু বলছিলেন, সুধাও বলছিল। তা তোমার দেশটা কোথায়? गया जिला। ওখানে তোমার জমি খেতি আছে তাই না? जी हाँ। বউ ছেলে মেয়ে তারা কি দেশেই থাকে? मैंने अभी तक शादी नहीं किया। কিন্তু তুমি এখন দেশে গেলে এখানে কোনো অসুবিধা হবে না? क्यों, किस लिए? তোমার দিদিমণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবুরও মন মেজাজ ভালো নেই। এই অবস্থায় देखिए साहब, ये सब बड़ा आदमी का व्यापार আছে। मेरा रहने से या रहने से क्या फर्क पड़ेगा? কিছু ফারাক হবে না, তবু যাক সে কথা। তুমি যাবার আগে একবার লোকাল থানায় তোমার নাম আর দেশের বাড়ির ঠিকানাটা সবকিছু জানিয়ে যাবে। क्यों साहब? বাড়ি থেকে একটা মানুষ বেমালুম বিপাত্তা হয়ে গেল। পুলিশকে কিছু না জানিয়ে তো আর বাড়ি থেকে কোথাও যাওয়া যায় না, তাই না? গেলে তুমিই ঝামেলায় পড়বে। लेकिन बाबूजी, मेरा क्या कसूर? इस बारे में तो हम कुछ नहीं जानते। সেটা তো আমি জানি না, যা করার পুলিশই করবে। যাক গে ওসব কথা, আমি তোমার ভালোর জন্যই বলছিলাম। সে যাক, তুমি তো গাছপালার ব্যাপারটা বেশ ভালোই জানো। একটা নারকেল গাছ পুঁততে কতটা যেন গর্ত করতে হয়? 5 हाथ। क्यों, आप लगाएंगे? হ্যাঁ, আমার বাড়ির সামনে অনেকটা জায়গা পড়ে আছে, কিন্তু 5-6 হাত জমি খোঁড়াটা বেশ শক্ত ব্যাপার। कोई तकलीफ का काम नहीं बाबू। आप चाहते हैं तो मकान से वापस आने के बाद हम आपको मदद कर सकते हैं। देखिए ना, इतना बड़ा जगह है, यही तो है मेरा काम। और 2-4 रोज बाद आप आइए, देखिएगा कितना बड़ा गड्ढा हो गया। আচ্ছা রামসেবক, আমি যদি জায়গাটা একটু ঘুরে দেখি তাহলে তোমার কোনো আপত্তি নেই তো?
आप है ना बड़ा बाबू का खास आदमी, जाइए ना, कौन मना करेगा। आप अपना मर्जी से घूमिए। রামসেবক আবার নিজের কাজে মন দিল। নীলকে পাশ কাটিয়ে এলোমেলো অনেকক্ষণ জায়গায় ঘুরল। একটা খটকা তার মনে ভীষণভাবে ধাক্কা দিচ্ছিল। যে বাড়িতে এই ধরনের একটা বিশ্রী ঘটনা ঘটে গেছে এবং যেটা বেশি দিন আগে নয়, সেখানে ঘটা করে এত গাছ লাগাবার হিড়িক কেন? তাও এমন একটা জায়গায় লাগানো হচ্ছে, সূর্যের আলো হয়তো সেই জায়গাটা ঠিক মতো পড়বে না। মনে মনে এই কেনরই একটা উত্তর খুঁজে পাবার চেষ্টা করছিল। ভাবতে ভাবতে আর এলোমেলো হাঁটতে হাঁটতে ও যখন বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল, হঠাৎ দীপুর চিৎকারে সম্বিত ফিরে এলো। ও ধীরে ধীরে ফিরতে থাকে, দৃষ্টি ওর মাটির দিকে। আসলে ওর ভেতরের ভাবনাটা হেড মুন্ড করে রেখেছিল এবং সহসাই একটি অপ্রত্যাশিত বস্তুর অবহেলায় অসঙ্গত কারণে বেজায়গায় পড়ে থাকায় ওকে দাঁড় করিয়ে দিল। একটা চামড়ার মানি ব্যাগ, রোদে বৃষ্টিতে ধুলোয় প্রায় বিবর্ণ, কিন্তু এটা বহুজনের পথ চলার রাস্তা নয়, একজন ভদ্রলোকের সাজানো বাগানের একটা অংশ। দূরে তাকিয়ে দেখল রামসেবক তখনও মাটি কেটে চলেছে। ও নিঃশব্দে ব্যাগটা তুলে নিল। ওপরের দিকটা যত বিবর্ণ, ভেতরের দিকটা কিন্তু তত নয়। খুব একটা দামি ব্যাগও নয়, ব্যবহারও করা হয়েছে অনেকদিন। সাকুল্যে 70-75 টাকা আর কিছু খুচরো পয়সা আছে, একটা লন্ড্রির বিল, একটা চিঠি, কোনো একটা বান্টির লেখা, কোনো এক ঝুমার উদ্দেশ্যে, কে জানে কার নাম ঝুমা। এছাড়া আছে আরও কিছু হাবিজাবি কাগজপত্র, কিন্তু এখান ওখান করেও মালিকের কোনো নাম খুঁজে পাওয়া গেল না। ব্যাগটা পকেটে পুরে নীল ফিরে এলো দীপুর কাছে। দীপু দেখল যে নীলের মুখে ভাবনার জটিল কুয়াশা। আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। গল্পের অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।